মাঠে একের পর এক সাহসী সিদ্ধান্তে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার সৈকত। আর অন্ধকার কাটিয়ে বড় স্বপ্নের পথে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে বার্সা ও চেলসিকে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করল ইউরোপীয় ক্লাব ফুটবল। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, বহিষ্কার না করলে অবসরের হুমকি। বাংলাদেশের নারী ফুটবলের বছরটা শুরু হয়েছিল সংশয় শঙ্কার দোলাচলে। ঋতু মারিয়াদের ফুটবল ক্যারিয়ারের আলোটাও নিভে যেতে পারত তখনই। এমন অনিশ্চয়তার পথ পেরিয়ে কিভাবে সম্ভাবনার আলো আবারও দেখল মেয়েরা, সেই অজানা গল্প ফাতিন ইশরাকের রিপোর্টে। ফুটবলকে অনেকে অনেক দিন ধরে জিম্মি করে রেখেছে কিংবা এখনো রাখার চেষ্টা করছে, সেই দিন এখন আর থাকবে না। আমাদের উপর অনেক প্রেশার এসছে, আমাদের ইনফ্যাক্ট মিডিয়া থেকেও আমাদেরকে অনেক রকম ক্রিটিসাইজ করা হয়েছে। আমরা কোনো কিছুতে মাথা নত করি নেই, আমরা ফুটবলটাকে আগে রেখেছি, কোচকে সম্মানটা দিয়েছি। আপনাকে দেখে বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের জাতীয় প্লেয়ারদেরকে ঠিক সেই সম্মানটা দিয়েছি। আপনি কত বড় স্টার সেটা ইম্পর্টেন্ট না, ইফ ইউ আর ডিসিপ্লিন, ফেডারেশন উইল ট্রিট ইউ উইথ রেসপেক্ট। কারোর জন্য ফুটবল থেকে থাকবে না। 30 জানুয়ারির শেষ বিকেলটায় হঠাৎ করেই দেশের ফুটবলে নেমে এসেছিল নিকষ কালো আধার। আর একটু দেরি হলেই বাংলাদেশের নারী ফুটবলের সূর্যটা নিভে যেতে পারত চিরতরেই। কিন্তু নতুন বাংলাদেশের নতুন ফুটবল ফেডারেশন কর্তাদের দূরদর্শী পদক্ষেপে খেলোয়াড়দের বিদ্রোহ তো থেমেছেই, কয়েক মাসের ব্যবধানে দেখা দিয়েছে সম্ভাবনার নতুন সূর্যোদয়। এশিয়ান কাপে কোয়ালিফাইয়ের পাশাপাশি বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ খেলারও। অথচ এই দলটারই কিনা অধিকাংশ ফুটবলার কোচের বিরুদ্ধে নানা অভিযোগে চাচ্ছিলেন অবসরে চলে যেতে। কিন্তু কিভাবে সেই কালো মেঘ সরিয়ে ঋতুরাই হয়ে উঠলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা সাফল্যের কাণ্ডারি? নারী ফুটবলে অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর ভয়াল সেই আধার দিনগুলো পার করার গল্পই কালবেলাকে শুনিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম চৌধুরী। ফুটবলকে কেউ যেন জিম্মি করতে না পারে, সেই দৃঢ়চেতা মনোভাব আর কঠোর নীতি এনে দিয়েছে এই অভূতপূর্ব সাফল্য। সবাইকে চমক দিয়ে আমরা খুবই প্রফেশনাল জিনিসটা হ্যান্ডেল করেছি এবং আমরা ফুটবলটাকে সবার আগে রেখেছি, আমরা কোনো ব্যক্তিকে আগে রাখি নাই। আমাদের উপর অনেক প্রেশার এসছে, আমাদের ইনফ্যাক্ট মিডিয়া থেকেও আমাদেরকে অনেক রকম ক্রিটিসাইজ করা হয়েছে। বাট বিগত আমলের মতো নয়, তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, আমরা কোনো কিছুতে মাথা নত করি নেই, আমরা ফুটবলটাকে আগে রেখেছি। তো সেই জন্য আপনি দেখবেন যে প্রথম যখন আমাদের নারী ফুটবলাররা এই ইস্যুটা রেইজ করে, তাদের, আমি বিদ্রোহ শব্দটা ইউজ করতে চাই না, আমি ইউজ করতে চাই তাদের ওপিনিয়নের একটা কনফ্লিক্ট হয়। ওপিনিয়ন, তাদের ওপিনিয়নের সাথে আমাদের হেড কোচের কিংবা টেকনিক্যাল টিমের ওপিনিয়নটা মিলে নাই। সো তখন আমরা যেটা করেছি, আপনি একটা খুব ভালো শব্দ ইউজ করেছেন, আপনি বলেছেন যে আমরা কোচকে সম্মানটা দিয়েছি। আপনাকে দেখে বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের জাতীয় প্লেয়ারদেরকে ঠিক সেই সম্মানটা দিয়েছি। কিভাবে দিয়েছি আপনারা আমি বলতে চাই। প্রথমত আমরা যখন এই তাদের মতামতটা এক্সপ্রেস করেন যে তারা পিটার বাটলারের আন্ডারে খেলতে চান না, আমরা তাদেরকে সরাসরি প্রথমে তাদের রিজনটা জানার জন্য আমাদের সম্মানিত সভাপতি সেদিন রাতেই, উনি তখন বিদেশে ছিলেন, বাট সেদিন রাতেই উনি আমাদের একটা স্পেশাল কমিটি ফর্ম করেন। একটা স্পেশাল কমিটি ফর্ম করার পরে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারের সাথে কথা বলি। আমাদের টিমটা এমনভাবে করেছিলেন আমাদের সভাপতি যেন আমরা একটি ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ফিডব্যাক পাই। সেই ফিডব্যাকের অনুযায়ী আমরা যখন প্রতিটি প্লেয়ারের সাথে যোগাযোগ করি, সবার ইন্টারভিউ নিই, 1 to 1 নেওয়ার পরে আমরা একটা রিপোর্ট দিই। রিপোর্টটা আমরা আমাদের সভাপতিকে দাখিল করি এবং সেখানে আমরা কোচের ইন্টারভিউ নিই। কিন্তু কোচের ইন্টারভিউ নিই, সেই রিপোর্টটা পাওয়ার পরে আমরা যেদিন জমা দিই, ইনফ্যাক্ট সেদিন রাতেই সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি আবার প্রত্যেকটা প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি বসেন। তার সাথে আমার এখন ঠিক মনে নেই, আমার মনে হয় আমাদের ইসি মেম্বার ইকবাল ভাই ছিলেন, আমাদের এক্স ন্যাশনাল ক্যাপ্টেন, এবং সেই দিন উনি আবার একই সাথে বিকেএসপি ডিজি তিনিও ছিলেন, বিকজ তাদের বেশ কিছু প্লেয়ার ছিল, আমাদের ওয়ার্ল্ড চেয়ারম্যান কিরণা পাওয়ার ছিল। সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সবার সাথে কথা বলে আমাদের ফেডারেশন থেকে আমাদের সভাপতির যে দৃষ্টিকোণটা উনি পায়, যে ওভারঅল যে পিকচারটা দেখতে পান যে হ্যাঁ, এখানে আমাদের কিছু সংখ্যক নারী ফুটবলাররা একটু ইমোশনাল হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে তারা আসছেন, একভাবে ওনারা চলে আসছেন। তো যখন একটু ডিফারেন্স হয়েছে, একটা ওপিনিয়নের ডিফারেন্স হয়েছে, তো তাদেরকে ও আপনার যে সুন্দর একটা শব্দ, তাদেরকে সঠিক সম্মান দেওয়ার জন্য আমরা তাদেরকে বলি যে আপনারা আর একটু সময় নেন, আমরা হেড কোচ চেঞ্জ করছি না, বিকজ আমাদের অনুসন্ধানে আমরা ডিরেক্টলি এরকম কোনো ইস্যু আপনাদের মুখ থেকে শুনি নাই যার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব।
কিন্তু যেহেতু আপনারা আমাদের জাতীয় ফুটবলার, আপনারা আমাদের অনেক অর্জন দিয়েছেন, আপনারা আমাদের সোনার মেয়ে বলতে পারেন, তো আপনাদেরকে আমরা ডিউ রেসপেক্ট দিয়ে আপনারা আমাদের ক্যাম্পেই থাকবেন, আপনারা টেক ইউর টাইম, আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি এখানে আসবেন কি আসবেন না। ওনাদেরকে আমরা সেই সময়টা দিলাম এবং তারা সেই সময়টা নেয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তারা যদিও বা তারা খেলবেন না বলেছেন, খেলতে চান না বলেছেন, কোনোভাবেই থাকবেন না, বাট তারা কিন্তু ক্যাম্পেই ছিল এবং তারা জানতে চেয়েছিল কি তারা কি এই সময়টা ক্যাম্পে থাকতে পারবে কি পারবে না। আমরা যেহেতু তারা আমাদের জাতীয় ফুটবলার, আমরা বলছি না অফকোর্স আপনারা ক্যাম্পে থাকেন, বাট নো রাশ, আপনার টেক ইউর টাইম। আর আমাদের একটি স্পষ্ট বার্তা ছিল আমাদের সম্মতি সভাপতি যে কারোর জন্য ফুটবল থেকে থাকবে না। ফুটবলকে অনেকে অনেক দিন ধরে জিম্মি করে রেখেছে কিংবা এখনো রাখার চেষ্টা করছে, সেই দিন এখন আর থাকবে না। ফুটবল ফুটবলের মতো চলবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা প্যারাদল যারাই ছিল তাদেরকে নিয়ে আমরা একটা টিম করে আমাদের প্র্যাকটিস শুরু করি। আমাদের কমিটমেন্ট ছিল আমরা আসার পরে যে আমরা প্রতিটি উইন্ডো ইউজ করব যে উইন্ডোতে আমাদের প্রয়োজন আছে। সো অনেকেই ভেবেছিল যে আমরা সেই উইন্ডোটা ইউজ করতে পারবো না। আমাদের বিএফএফ এর অনেকে বলেছিল যে সেই উইন্ডোটা ইউজ করা উচিত হবে না, কেননা আমাদের টিমটাই এখন রেডি না। কিন্তু সবকিছুর এগেইনস্টে আমাদের সভাপতি কঠোর সিদ্ধান্ত নেন, কঠিন সিদ্ধান্ত যে না, ফুটবল এগিয়ে যাবে, আমাদের উইন্ডোটা ইউজ করব, আমরা একটি শক্তিশালী দলের সাথে খেলতে যাব এবং এই টিম নিয়ে যাব। যারা খেলতে চান না তাদের ব্যাপার, আমি সম্মান জানাই। সো সেভাবে আমরা যেন আমরা ইউইতে যাই এবং ইউইতে দুটো ম্যাচে কিন্তু আমরা হারি, বাট আমাদের কাছে ফুটবলটা জয় হয়েছিল। তার কারণ হচ্ছে আমরা প্রমাণ করতে পেরেছি যে সকল মেয়ে শৃঙ্খলার মধ্যে ছিল তাদেরকে যে আপনারা যে শৃঙ্খলায় থাকেন, আপনি কত বড় স্টার সেটা ইম্পর্টেন্ট না। ইফ ইউ আর ডিসিপ্লিন, ফেডারেশন উইল ট্রিট ইউ উইথ রেসপেক্ট। একই সাথে যারা ক্যাম্প যোগদান করেন নাই তাদের কাছেও আমরা একটু সংবাদ দিয়েছি যে আপনাদেরকে আমরা সম্মান জানাই, আপনারা আমাদের ক্যাম্পেই থাকেন, আপনারা সময় নেন সিদ্ধান্তের জন্য, কিন্তু আপনাদের জন্য এবং কারোর জন্য ফুটবল থেকে থাকবে না। ফুটবল ফুটবলের পথে চলবে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের সেই কঠিন সিদ্ধান্ত এবং ইউএর কাছে দুটি পরাজয় আজকের এই কোয়ালিফাই করার পিছনে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। বাংলাদেশি আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়ানো মানেই যে বোকামি, সেটা আবারও প্রমাণ করলেন তিনি নিজেই। ভারতের ওপেনার জয়সওয়ালকে দেয়া সিদ্ধান্তের পর সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, আর মাঠে একের পর এক সঠিক সিদ্ধান্ত দিয়ে আবারও আলোচনায় এই অভিজ্ঞ আম্পায়ার। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। বাংলাদেশি আম্পায়ার সৈকত, যার সঙ্গে তর্কে জড়িয়ে ক্ষতি ছাড়া লাভ নেই বিশ্বের নামকরা ক্রিকেটারদেরও, এবার ঠিক সেই ভুলটাই করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। একের পর এক সিদ্ধান্ত, তবে সবই সঠিক প্রমাণিত হচ্ছে সৈকতের পক্ষে। এজবাস্টনে তর্কে জড়িয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত ও বেন স্টোকস। তর্কের মূল কারণ ভারতের ওপেনার জয়শ্রী জয়সওয়াল। ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালকে এলবিডব্লিউ দেন সৈকত। ইংল্যান্ডের আবেদন মঞ্জুর করে সৈকত আঙুল তুললেও জয়সওয়াল রিভিউ নেন। এ সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তীব্র আপত্তি জানান। তার দাবি 15 সেকেন্ডের মধ্যে রিভিউ চাওয়া হয়নি, কিন্তু শরফুদ্দৌলা জানান সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত জানানো হয়েছিল, আর তাতেই তর্কে জড়িয়ে পড়েন সৈকত ও স্টোকস। শেষ পর্যন্ত টিভি আম্পায়ার পল রাইফেলের বিশ্লেষণে দেখা যায় মাঠে সৈকতের সিদ্ধান্তই সঠিক ছিল। জয়সওয়াল আউট ছিলেন আর ভারত হারায় একটি রিভিউ। চলতি ইংল্যান্ড ভারত সিরিজে 2 টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। এর আগেও প্রথম ইনিংসে জয়সওয়ালের একটি এলবিডব্লিউ আবেদন নট আউট দিয়েছিলেন এই অভিজ্ঞ আম্পায়ার। সেক্ষেত্রেও রিভিউয়ের পর আম্পায়ার্স কল বহাল ছিল। আর এজবাস্টনে এখন পর্যন্ত সৈকতের 60টি সিদ্ধান্তের মধ্যে মাত্র একটি রিভিউ সফল হয়েছে। সম্প্রতি বোর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টেও জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় ছিলেন এই বাংলাদেশি আম্পায়ার। এবারও জয়সওয়াল সৈকত সিদ্ধান্ত ঘিরে বিতর্ক উঠলেও মাঠে প্রমাণিত হয় যে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার সৈকতের একের পর এক সিদ্ধান্তই সঠিক। এতেই প্রমাণিত হয় সৈকতের আম্পায়ারিংয়ের যোগ্যতা, আর তার বিরুদ্ধে তর্কে জড়ানো মানেই ক্ষতি ছাড়া অন্য কিছু না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে পিচ আর মাঠকে বুকে আগলে রাখেন যারা, তারাই গ্রাউন্ডসম্যান। আষাঢ় শ্রাবণে পরিশ্রম বাড়লেও বাড়ে না তাদের পারিশ্রমিক। মাঠ কর্মীদের নানা চ্যালেঞ্জের গল্প প্রতিবেদনে।
ক্রিকেটে যত রোমাঞ্চ, আবেগ, প্রতিটি 4-6-এর উল্লাস আর প্রতিটি উইকেট পতনের উত্তেজনা সবই ঘটে একটি সাজানো পিচ আর প্রস্তুত মাঠে। কিন্তু সেই পিচ আর মাঠ যারা তৈরি করেন, বৃষ্টি হলে যারা পিচ আর মাঠকে বুকে আগলে রাখেন, তাদের কেতাবি নাম গ্রাউন্ডসম্যান। যারা মাঠের বাইরে থেকে মাঠের ক্রিকেটকে বৃষ্টি শত প্রতিকূলতা থেকে রক্ষা করেন, তারাই কিউরেটর গ্রাউন্ডসম্যান। আষাঢ় শ্রাবণ মাস, আকাশে মেঘ জমলেই টেনশন বাড়ে। মাঠে ছুটে যান একদল নীরব যোদ্ধা, পিচ কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা। তীব্র বৃষ্টির মাঝে যখন সবাই ছাতা মেলে নিরাপদ আশ্রয়ে যান, তখন গ্রাউন্ডসম্যানরাই নিজেদের ভিজিয়ে মাঠ বাঁচাতে ব্যস্ত থাকেন। মাঠ যেন বৃষ্টিতে ভেসে না যায়, পিচ যেন অচল হয়ে না পড়ে, সে চিন্তা থেকেই শুরু হয় তাদের পরিশ্রম। তবে পরিশ্রম বাড়লেও বাড়ে না পারিশ্রমিক। গ্রাউন্ডসম্যানরা সাধারণত অল্প বেতনে কাজ করেন, অথচ আষাঢ় শ্রাবণে তাদের কাজের পরিমাণ ও কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। কখনো হঠাৎ বৃষ্টি, কখনো ঘন্টার পর ঘন্টা কভার টেনে রাখা, তবুও তাদের নেই অভিযোগ। মাঠের ক্রিকেট যেন বৃষ্টির পানিতে ভিজে না যায়, সেটাই তাদের মূল লক্ষ্য। ম্যাচ চলাকালে রোদ, বৃষ্টি, বাতাস কিংবা শিশির, সব পরিস্থিতিতে তাদের চৌকো সিদ্ধান্ত মাঠকে বাঁচায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ক্যামেরার বাইরে থাকা এই মানুষগুলোকে নিয়ে আলোচনা হয় খুব কমই। ক্রিকেটারদের পারফরমেন্স আলোচনায় আসে, কিন্তু সেই পারফরমেন্সের মঞ্চ প্রস্তুতকারী এই মানুষদের নাম শোনা যায় না সংবাদ সম্মেলনে, না থাকে বিসিবির স্বীকৃতি বা সম্মাননা। একজন তামিম বা সাকিবের ব্যাটিং স্টাইল আমরা মনে রাখি, কিন্তু সেই ব্যাটিংয়ের মঞ্চ তৈরি করেন যারা, তাদের মুখ আমরা কজন চিনি? দেশের ক্রিকেটের অর্জনকে ভিত্তি দিয়েছেন এই মানুষরাই, যারা পিচ আগলে রেখে ভবিষ্যতের ম্যাচ নিশ্চিত করেন। ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা বহু মানুষের ঘাম, শ্রম আর ভালোবাসার ফসল। সেই সব গ্রাউন্ডসম্যানদের প্রতি শ্রদ্ধা যারা থাকেন পেছনে, অথচ গড়েন দেশের ক্রিকেটের সামনে এগিয়ে যাওয়ার পথ। একেএম শামীম খান, কালবেলা। ইউরোপীয় ফুটবলের অন্যতম ক্লাব বার্সেলোনা ও চেলসিকে 665 কোটি টাকা জরিমানা করা হয়েছে। ক্লাবগুলোর আর্থিক হিসাব বিশ্লেষণ করে এই জরিমানা করেছে উয়েফা। দলগুলোকে আগামী জরিমানার বিষয়েও সতর্ক করা হয়েছে। অন্যদিকে আর্থিক শর্ত পূরণ না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতিও পায়নি ফ্রান্সের ক্লাব লিও। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। আর্থিকভাবে অসচ্ছল বার্সেলোনাকে 15 মিলিয়ন ইউরো বা 217 কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বার্সেলোনার 2024 সালের আর্থিক হিসাব বিশ্লেষণ করে এই জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে, আগামী 2 বছরে আর্থিক কাঠামো ঠিক না করলে অতিরিক্ত আরও 45 মিলিয়ন ইউরো বা 650 কোটি টাকা জরিমানা করা হবে। এমনকি 4 বছরের মধ্যে শর্ত পূরণ না হলে আরও 866 কোটি টাকা জরিমানা দিতে হবে বার্সেলোনাকে। অন্যদিকে চেলসিকে গুনতে হবে 31 মিলিয়ন ইউরো বা 448 কোটি টাকা জরিমানা। এর মধ্যে 20 মিলিয়ন ইউরো ব্রেক ইভেন ব্যর্থতার জন্য ও বাকি 11 মিলিয়ন ইউরো দল গঠনে অতিরিক্ত ব্যয়ের কারণে। রাজস্বের 80% সীমা অতিক্রম করে চেলসি খেলোয়াড় কেনায় ব্যয় করেছে বলে জানিয়েছে উয়েফা। অবশ্য চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা উয়েফার সঙ্গে স্বচ্ছভাবে কাজ করছে। এছাড়া 2025-26 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা অ্যাস্টন ভিলাকেও 11 মিলিয়ন ইউরো বা 159 কোটি টাকা জরিমানা করা হয়েছে অতিরিক্ত খরচের জন্য। আর ফ্রান্সের লিও জরিমানা গুনবে 12.5 মিলিয়ন ইউরো বা 180 কোটি টাকা। ক্লাবটির আর্থিক শর্ত পূরণ না হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতিও পায়নি দলটি। উয়েফার এই পদক্ষেপ ইউরোপীয় ক্লাব ফুটবলে আর্থিক শৃঙ্খলা ফেরাতে বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।